শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে আমার দিদা, দাদু, ঠাকুমা বা এনাদের কথা। তো আমরা সকলেই জানি যে আর দুদিন পরেই কিন্তু মায়ের মানে মাতৃপক্ষ বা দেবীপক্ষ শুরু হবে। এখন পিতৃপক্ষ চলছে। তো পিতৃপক্ষর সময় একটা আমি জানি না মানে এটা বলা হচ্ছে কিনা, কিন্তু যারা জানে তারা হয়তো মানে যে এই টাইমটা বলে যে যারা নেই মানে যারা আমি অত ডিটেলে আর যাচ্ছি না, এই সময়টায় কিন্তু তারা ফিরে আসে। মানে আমাদের ডিসিজড যারা, মানে আমরা যাদের ডিসিজদের জন্য আমরা যখন প্রার্থনা করি, প্রেয়ার করি যে যেখানেই থাকুক তারা যেন ভালো থাকে, তাদের জীবনটা যেন সুন্দর হয়। আমাদের অনেক মানুষেরই আমরা কিন্তু এই প্রার্থনাগুলো করি। তো এই পিতৃপক্ষটায় আরও অনেক যারা যারা পালন করে তারা জানে। এই যেরকম মহারাষ্ট্রে অনেকে কিন্তু মানে, বেশ ভালো রকমভাবেই মানে, পুরোটাই বিশ্বাসের ওপর, পুরোটাই মানা মানে জেনে মানার ওপর। তো যাই হোক, তো ভাবলাম যে দিদা ঠাকুমার কথা। দুই দাদুকেই দেখিনি, মানে মায়ের দিকের দাদুকে আবার বাবার দিকের দাদু। তারা অনেক মানে আমার মায়ের দিকের যিনি দাদু তিনি আমার মানে আমি হওয়ার পরে আমার মামা বাড়িতে গিয়ে থাকবো, মানে মা আমি যখন ক্যারি করছি তখন শেষের দিকটা মামা বাড়ি গিয়ে থাকবে বলে মার কাছে গল্প শুনেছি। দাদুভাই নাকি খাট টাটগুলো রেডি করেছিল, মানে সুন্দর করে সমস্ত। দাদুভাই ভীষণ ক্রিয়েটিভ মানুষ ছিলেন, মানে মায়ের দিকের যিনি দাদুভাই উনি গান বাজনা, উনি এমনি ফুড ডিপার্টমেন্টে, গভর্নমেন্টে ফুড ডিপার্টমেন্টে কাজ করতেন, ভালো পজিশনে ছিলেন। কিন্তু এছাড়াও আমার মায়ের যা কিছু সাংগীতিক যা কিছু আমার মা তো দীপালি নাগের ছাত্রী ছিলেন, তো যা কিছু আমার দাদু ভাইয়ের জন্য। তো কিন্তু দাদু ভাইয়ের কথা আমি আমার মায়ের মুখে যতটুকু শুনেছি, এবং সেটা অনেকটাই শুনেছি। মা মানে ওই পিতৃকেন্দ্রিক, আমি যেরকম আমার বাবা কেন্দ্রিক ওরকম আমার মাও তাই। তো দাদু ভাইয়ের কথা শোনা মানে সবটাই মায়ের কাছ থেকে শোনা, যে আমি জন্মের বোধহয় কিছুদিন আগেই দাদুভাই চলে গেলেন। দাদুভাই আমার সাথে আর দাদুভাইয়ের দেখা হয়নি। এটা হচ্ছে আমার মায়ের দিকের দাদু। আর বাবার দিকের যিনি দাদু তিনি তো মানে আমার ঠাকুমার 27 বছর যখন বয়স, তখনও বঙ্গভঙ্গ হয়নি, সেই সময় আমার দাদুভাই কিন্তু চলে গেছেন। উনি বিশাল পজিশনে ছিলেন ব্রিটিশ মানে টাইমে, মানে ওই সময় ব্রিটিশ রেলওয়েজে উনি মানে খুবই বড়, ট্রাফিক ডিপার্টমেন্টে খুবই মানে নাম করা। তো গোপাল চ্যাটার্জি, আমার বাবা এখনও মানে কিছু করলে একটু বড় হওয়ার পরেই বাবা খুব বলতেন যে তুমি ভুলে যাও না তুমি গোপাল চ্যাটার্জির বাড়ির বংশধর, এরকমভাবে বলতেন। তো সম্পূর্ণটাই সত্যি বাবা মা কীভাবে আমাদেরকে শেখাচ্ছে, বাবা মা কীভাবে আমাদের দিচ্ছে, আমাদের মানে আগের যে জেনারেশন তাদের সম্বন্ধে এই জেনেই বড় হয়েছি, যে দেখতে পাইনি, এদের ছবি দেখেছি খালি। এই হচ্ছে ব্যাপার। আর ঠাকুমাকেও পেয়েছি, অনেক দিন পেয়েছি। আমার দিদির বিয়ের কিছু মাস আগে আমার ঠাকুমা চলে গেছে। আর দিদা ভাইকে মানে আমার দিদিমাকে, ওনাকে তো পেয়েছি অনেক, মানে আমার বাচ্চা মানে আমার মাম্মাম যখন হবে তখন অবধি দিদাভাইকে পেয়েছি। দিদাভাই মানে আমার কর্তাকে ভীষণ ভালোবাসতেন, ভীষণ স্নেহ করতেন। তো ঠাকুমার কথা, যেরকম ঠাকুমার কথা ভাবলে আমার মনে পড়ে যে ঠাকুমার সঙ্গে আমার চেহারার খুব সাদৃশ্য, ওইটা একটা মনে পড়ে। কারণ অনেকেই বলে যে তোর সাথে তোর ঠাকুমার চেহারার খুব মিল, মানে যত বয়স বাড়ছে তত একটা মিলের দিকে। তো এটা মনে পড়ে। আর মনে পড়ে ঠাকুমার কথা মনে পড়লেই, মানে পুরোনো দিনের কথা মনে পড়লেই ঠাকুমার বাড়ি, আমার দাদু বাড়ি, মানে আমার ঠাকুমার মানে আমার বড় জ্যাঠার কাছে ঠাকুমা থাকতেন, মানে আমার জ্যাঠার বাড়ি। তো সেখানে ঠাকুমার কথা মনে পড়লেই ওদের পুরো বাড়ির কথা মনে পড়ে। আর একটা অদ্ভুত কথা মনে পড়ে, শঙ্কর মাছের চাবুক। আমি জানি না ওটা কী ব্যাপার, এখন তো কেউই নেই, সবাই চলে গেছেন। তো একটা শঙ্কর মাছের চাবুক ছিল, সে মানে ওটা নাকি সত্যিকারের শঙ্কর মাছের চাবুক। ওটা দেখিয়ে কিন্তু বাচ্চাদের ভয় দেখানো হতো, এবং ওটা সত্যি মানে ওটা আমার কথা বলছে আমার মনে পড়ছে এখনও। তারপর ঠাকুমার সঙ্গে থাকা, ঠাকুমার সাথে বসে কথা বলা, বলছি তো বেশ অনেকটা সময়, মানে আমি যখন ক্লাস 10-10-এ পড়ি, 9-10 ওরকম সময় অবধি ঠাকুমাকে পেয়েছি। তো অসম্ভব সুন্দরী, যেমনি আমার দিদাভাই তেমনি আমার ঠাকুমা। তখনকার দিনের সেই
বংশের মানে এরা সব মেয়ে এবং বউ। তো যাই হোক, পরবর্তীকালে আমরা যে ডাক্তারের কাছে দেখাতাম, মানে যে ডাক্তার আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন, তো আমি আর নাম টাম নিচ্ছি না, ওনার পরবর্তীকালে ওনার কথা শুনতে গিয়ে আমরা জানতে পারি যে আমাদের যে পৈতৃক যে ছিল, ওই কী বলে সবে শোনা গল্প, যে জমিদারি বলো বা যাই কিছু, তা সেখানকার দেওয়ান ছিলেন এই আমাদের যিনি ফিজিশিয়ান, তার বাবা। তো এইরকমভাবে পৃথিবীটা বড্ড ছোট। তো কিছুই দেখিনি পরবর্তীকালে। তো এখানে তৈরি করা যা যা জিনিস সবই তো বঙ্গভঙ্গের সময় তো সব ছেড়ে ছুড়ে দিয়ে একটা রাতের মধ্যে, সে গল্প আমি করতেও পারবো না, কেননা আমার বাবা বারণ করেন, বলেন যে এইসব সোশ্যাল মিডিয়াতে মানে অনেক ব্যাপার আছে না, আমরা জানি, বিভৎস মানে সেই অভিজ্ঞতা। মানে দাদু ঠাকুমার কথা মনে পড়লে, 27 বছর বয়সে একটি মেয়ে বিধবা, তার 4টি বাচ্চা এবং ভালো টাকা পয়সা ব্যাংকে, মানে আমার দাদুভাই যখন চলে গেছেন রেখে গেছেন তখনকার দিনে, কিভাবে ওনারা একটা রাতের মধ্যে, যেহেতু দাদু খুব বড় পজিশনে ছিলেন, ওনাদের হেল্প করা হয়েছিল, ওভারনাইট ওরা কিন্তু চলে এসছে এখানে কিভাবে। তো সেগুলো না করে বাবা, তাই বাবা আছেন এখনও, তো বলতে পারি না, কিন্তু আমার ওই কল্পনার জগতে না আমি মাঝে মাঝে দেখি ওগুলো। তো এই হলো ঠাকুমার কথা। ঠাকুমার কথা আরেকটা মনে পড়ে, ঠাকুমার কথা ভাবলেই মনে পড়ে সেই কাঠের কৃষ্ণমূর্তি, চন্দন কাঠের কৃষ্ণমূর্তি। তো শুনেছি সেই চন্দন কাঠের কৃষ্ণমূর্তি বহু বছর আগে, মানে আমার বাবা বোধহয় কোথাও থেকে নিয়ে এসেছিলেন। তো স্পষ্ট তোমাদের সাথে বলছি কথা, আমার এখনও মনে পড়ছে, মানে সেই চন্দন কাঠের কৃষ্ণমূর্তি একদম স্পষ্ট। আরেকটাও মারাত্মক, সেটা হচ্ছে স্বপ্নে পাওয়া মা লক্ষ্মী। তো সব স্পষ্ট, মানে মনে হয় যেন সেই দিনকার একটা এরকম ছোট্ট রূপোর বাক্স পরবর্তীকালে করে দেওয়া হয়েছে। সেই রূপোর বাক্সে মায়ের অধিষ্ঠান, মা সারা বছর বেরোতেন না, শুধু কোজাগরি পূর্ণিমায় মা বেরোতেন এবং সেই ধুমধাম করে পুজো হতো। তো অনেক কথা মনে পড়ে। আর ঠাকুমা দিদার যেটা সব থেকে বেশি মনে পড়ে, ওদের গায়ের গন্ধ ভীষণ মনে পড়ে, মানে জানি না কেন ভীষণ মনে পড়ে। অনেক কারণ, সব কথা তো বলা যায় না, কারণ এখন এমন একটা আমরা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়টা বড়দের জন্য, যারা নেই তাদের জন্য আমরা প্রার্থনা করি। তো হিন্দু শাস্ত্র অনুযায়ী বলে, হিন্দু শাস্ত্র না, অনেক শাস্ত্রতেই মানে এই টাইমটার কথা, পিতৃপক্ষ এই সময়টা ওনারা আসেন, মানে। তো যাই হোক, এরকম বা আরও অনেক আছে, সেসবগুলো ওপেন মিডিয়া এরকম বলা খুব মুশকিল হয়। তো এই কথা, দিদাভাইয়ের কথা তো খুব মনে পড়ে। দিদাভাইয়ের সেই পরের দিকের কথা, যখন আমরা একটু বড় দিদাভাই একটা দিন দিদাভাই সেই পেনশন আনতে যেতেন এবং সেটা কাউকে দিতেন না, ছাড়তেন না, ওটা মানে অনেক বয়স অবধি নিজে পেনশন তুলতে যেতেন ব্যাংকে। সেই দিন না আমাদের নাতি নাতনিদের জন্য এটা ওটা সেটা প্রাপ্য, মানে আমরা হাঁ করে বসে থাকতাম যে কবে দিদাভাই কবে পেনশন তুলতে যাবে। খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে। আর যে বারবার যেটা মনে পড়ে সেটা হচ্ছে ওদের গায়ের গন্ধ। মানে আমি জানি না আমার ভিডিওটা কতক্ষণ চলবে, ভীষণ হয়ে যায় ছোট, মানে স্টোরেজটাও তো নেই। তো খুবই মনে পড়ে, যেখানেই তোমরা থাকো তোমাদের কথা একটা সেকেন্ডের জন্য ভুলি না। আর আমি তো ভীষণ, মানে আমি অতীতকে আঁকড়ে, মানে অতীত বলতে ভালো, মানে যেগুলো ভালো, দিদাভাইয়ের কাছে সেই ছোটোবেলার আমার দিদাভাইয়ের বাবা তখনকার দিনের মানে FFCS ছিলেন। তো এগুলো সবই কিন্তু আমার শোনা কথা। তো ওনাকে নাকি, মানে মজা করে সবাই বলে, ওনাকে নাকি গাছে চড়ে মানুষ দেখতো, এরকম জমিদার বাড়ির। তোমাদের আমি বলেওছি যে আমরা সম্পর্কে প্রমথনাথ ঋষির মানে উত্তরসূরি আমরা। তো সেই সময়কার, তারপরে দিদাভাইয়ের শাশুড়ি, উনি তখনকার দিনে মানে উনি জেল খেটেছেন, মানে কি বলবো, মানে মারাত্মক, মানে স্বদেশীদের সাথে উনি ছিলেন, মানে ওনার কার্যকর্ম। তারপরে আমার দিদাভাইকে দেখেছি পরবর্তীবার, তখনকার দিনে আমার দিদাভাইয়ের যিনি শাশুড়ি, মানে এই বিশি পরিবারের, তো লেখাটা আমাদের যার জন্য রক্তে, মানে মামাবাড়ির দিক থেকে আমরা, আমার এই দিকটা আমরা পেয়েছি আছে, মানে অনেক জিনিস আছে, আবার এই দিকটায় ক্রিয়েটিভ জিনিসগুলো পেয়েছি। তো তখনকার দিনে শুনেছি যে আমার দিদাভাইয়ের যিনি শাশুড়ি, উনি ইংলিশে চিঠি লিখতে পারতেন, মানে ইংলিশে লেখালেখিগুলো ইংলিশে উনি করতে পারতেন। তো পরবর্তীকালে আমার দিদাভাইকে তো দেখেইছি, দিদাভাই ইংরেজিতে
লিখতেন, মানে বেশ অনেকটাই কবিতা টবিতাগুলো। আমার মা, আমার দিদা ভাই, মানে এগুলো লেখা আমাদের পারিবারিক। ইভেন আমরা বোনেরা, আমার বড় মামার মেয়ে, ও দিল্লিতে থাকে, কি অপূর্ব লেখে। ও হচ্ছে আমাদের বোনেদের মধ্যে মানে সব থেকে ব্রেইনি যাকে বলে, মানে রেজাল্ট, মানে ওকে বোধহয় গাছ থেকে উঠে দেখার মতো। ও এবং ওর হাজব্যান্ড, এরা দুজনেই মানে মারাত্মক পড়াশোনায়। তো সেটাই বলছি, মানে পরিবারের কথা বলতে বেশ ভালো লাগে, মানে মনে পড়ে। আর দাদুদের তো বললাম আমি দেখিনি, চোখে দেখিনি, দেখলে তো এমনি মনে মনে কল্পনায় ওদের আসলে এত গল্প শুনেছি। সেই একবার শুনেছিলাম সেবার নাকি রাইট, তখন আমার দাদু এবং দাদুর মানে ভাই, ছোট ভাই থাকতেন ওনারা বোধ করি বাংলাদেশে, আমি ঠিক খেয়াল করতে পারছি না, আবছা মনে আছে। তো দাদু এবং দাদুর ভাই ওই সময়টা রাইটের সময় ওনারা ফিরছিলেন, এবং সেই সময় নাকি ওই অ্যাটাক হয়েছে। তো তখন বলেছে শিগগিরই ঝাঁপিয়ে পড়, মানে ওদের বাড়িতে ঢুকতে বোধহয় সময় আরও বোধহয় 10-15 মিনিট টাইম বেঁচে আছে। তো বলেছিল শিগগিরই ঝাঁপিয়ে পড়। একটা এরকম ব্রিজের, একটা ছোট এরকম ব্রিজের মধ্যে দিয়ে ওরা ক্রস করছিল, ব্রিজ নয়, মানে ওই যে ছোট্ট একটা সাঁকো, হ্যাঁ সাঁকো। তো বলেছিল ঝাঁপ দিয়ে পড়, মানে বাঁচার। তো ঝাঁপ দিয়ে পরে আমার দাদু ভাইয়ের, মানে মামা বাড়ির দিকে দাদু ভাইয়ের মালাই চাকিটা সরে গেছিলো, মানে হাঁটুর যে পোর্শন, ওই হাঁটুর যে ইয়েটা, মালাই চাকিটা, ওটা সরে গেছিলো পড়ে গিয়ে। তো এরকম প্রচুর গল্প, প্রচুর দিদা ভাইয়ের কাছে বসে প্রচুর এরকম গল্প শুনেছি। তো সেই সবগুলো মনে পড়ে। তারপরে বললাম তো আমার বিয়ের সময় দিদা ভাইকে পেয়েছি। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর একবারের কথা মনে পড়ে, ঠাকুমা তো আমার মানে আমি যখন মাধ্যমিক দিচ্ছি তার আগটা দিয়ে ঠাকুমা চলে গেলেন, ওই দিদির বিয়ের কয়েক মাস আগে। আর দিদাভাই তো অনেক দিন ছিলেন, দিদাভাইয়ের সাথে প্রচুর গল্প, আমি এবং আমার হাজব্যান্ড আমরা। তো দিদাভাইকে একবার কী কারণে বলছিলাম যে জানো তো এই বছরটা আমাদের একটু ফাইন্যান্সিয়ালি পট করে বলছে কি, সে তোমাদের যাই হোক না কেন পুজোর কাপড় কিন্তু মানে মজা করে আমাকে, মানে আমার পুজোর কাপড়টা কিন্তু করবে না, মানে একদম কি বলবো ওই রকম, মানে ডাক সাইটে বলে না, যেমনি তার চেহারা ছিল তেমনি তার আচরণ। সে জমিদার বাড়ির বউ, জমিদার বাড়ির মেয়ে, তার ইয়েটাই অন্যরকম। তো আমার মামার মেয়ে রিসেন্টলি একটা লিখেছে, এত সুন্দর লিখেছে, মানে আমার তো দিদা হয়, আমার দিদিমা, ওর হচ্ছে ঠাকুমা, ও ঠাকুমার কথা লিখেছে। তো খুব মনে পড়ে, ছোটোবেলায় মানে দিদাভাইকে কাছে পাওয়া, আমরা বোনেরা যখন একসাথে যেতাম। এই যে রূপাকে, আমার মাসি, আমার একটাই মাসির মেয়ে রূপাও তো আমার থেকে অনেক ছোট, কিন্তু আমরা যখন মামা বাড়িতে একসাথে যেতাম না, আমার মেজো মামার মেয়ে, আমার বড় মামার মেয়েরা, 2 মেয়ে, ছোট মেয়ে তো নেই, তোমাদের সে গল্প আমি করেছি। তো আমরা সব একটা ঢালা বড় একটা বিছানায় শোয়া, একটা ট্রানজিস্টার, সেই নিয়ে মারপিট করা। তো দিদির বিয়ে হয়ে গেছিলো অনেক আগে, কিন্তু আমি ছিলাম, আমি ওদের অনেক দিন আমি ওদেরকে মানে আমি ছিলাম। রূপা তো আমার কাছেই থাকতো, মানে কলেজ টলেজ যখন পড়তো আমার কাছে, মানে কি বলবো, মানে ও আমার একেবারে ন্যাওটা বলে না ওইরকম, মানে। তো রূপার ওপর যার জন্য আমার একটু অন্যরকম ফিলিংস, মানে যা হয় যে যাকে বেশি টানে ওর ওপর এখন আমার বয়সটা অনেকটা হয়ে গেছে, ধৈর্যটা অনেক কমে গেছে, আলাদা কথা। কিন্তু এমনি না রূপার ওপর সব বোনেদের ওপরেই আছে, আমাদের বনে খুব, মানে আমার দিদি বলো বা আমাদের এই যে বোনেরা সব কাজিন যারা, প্রত্যেকের ওপরেই আছে স্নেহ। কিন্তু রূপার ওপর একটু অনেকটা সময়ও কাটিয়েছে আমার সাথে, এখনও যে কাছাকাছি থাকলে গায়ের ওপর পা দিয়ে শোয়া, ওর সঙ্গে একটা তো যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছি। তো পিতৃপক্ষে আমি ওটাই বলছি যে যারা তোমরা আমাদের জীবন থেকে চলে গেছো, বা তোমাদের যাদের সাথে আমার দেখা হলো না এই জীবনে, তোমরা প্রত্যেকেই ভালো থেকো। আর আশায় রইলাম। তো আমি সবসময় বলি যে আমি যেন এই পরিবারেই আবার জন্মাই, আমার এই বাবা মা, আমার এই দিদা ঠাকুমা, আমার এই মামারা মাসিরা, এই বোনেরা, আমার এই দিদি, মানে আমার বিয়ের আগের কথা বলছি, আমার বাপের বাড়ির কথা বলছি। তো আমি খুব চাই, মানে আমি এই বাড়িতেই আবার জন্মগ্রহণ করি। কেননা কি বলবো, মানে অনেকের হয় না নানা রকম অভিজ্ঞতা, আমার খুব সুন্দর অভিজ্ঞতা আমার বাপের বাড়িতে। তো মনে পড়ে, এখন বয়স হচ্ছে তো নানা রকম কথা মনে পড়ে। আর যেহেতু এখন ওই পিতৃপক্ষটা চলছে,
তো কিছু নিয়মকানুন যেগুলো আছে বাইরের, আর ভিতরেরটা হচ্ছে ওনাদের স্মরণ করা যে তোমরা এই একটা জন্মে তোমরা আমাদের সাথে ছিলে, তো আবার হয়তো আগামী জন্মে তোমাদের সাথে দেখা হবে, কি চেহারায় হবে কিভাবে হবে জানি না। তো যতক্ষণ আমার এই জন্মে আমি রয়েছি, আমার স্মৃতি কাজ করে, আমার এখনও স্মৃতি কাজ করছে, সেই জায়গায় পৌঁছায়নি, আমি ভুলে যাইনি, আমি তোমাদের মনে রাখি, আজও মনে রাখি তোমাদের। এবং আমার শ্বশুর মশাইয়ের কথা তো যদিও আজকে আমি বলেছি দাদু দিদার কথা, তো তাও হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেল। আমি যখন বিয়ের হবে আমাদের তো অনেক দিন ধরে কোর্টশিপ, আমার আর প্রসেনজিৎ অনেক দিন মিশেছি। বিয়ের ঠিক 8টা দিন না, বাবা আমি আগে জেঠু জেঠু বলতাম, তো বাবাকে আমি বললাম কি বলে ডাকবো, বলে কেন দাদু বলে ডাকো, এতটাই সিনিয়র, আমার শ্বশুরমশাই আমার বাবার থেকে বড় ছিলেন, ও প্রসেনজিৎ অনেক পরের দিকে জন্মেছে। তো বাবার কথাও খুব মনে পড়ে, বাবাও নেই, বাবাকেও ঠিক মতো পাইনি, যেভাবে ভেবেছিলাম শ্বশুরকে পাবো, যেভাবে বিভিন্ন কারণে বাবাকেও পাওয়া হলো না ঠিক মতো। কিন্তু বাবার সাথে আমার ভীষণ ভালো জমতো, তো খুব খুব জমতো বাবার সাথে, আমার শ্বশুরমশাইয়ের সাথে। আজও বাবা স্বপ্নে আসে, আজও। আমারও বোধহয় একটু বাবাদের ওপর বেশি আমার মা খুব বিরক্ত হতো, রেগে যেত, হ্যাঁ করবো সব আমি, আর বাবাকে ভালোবাসবে। তো মেয়েদের একটা থাকে বাবার ওপর, তো আমার বাবাইয়ের ওপর তো বলে এখনও এই বুড়ো হয়ে গেছে, আর 2 দিন বাদে কতটা বয়স হয়ে যাবে, জেবারা রাগ করে বলে আর বয়সটা বললাম না। তো সেটাই বলছি, বাবাদের কথা, নিজের বাবার কথা বলছি, প্লাস আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। বাবা এখনও আমার স্বপ্নে আসে, তাই মনে মনে ভাবি যে একটু অপেক্ষা করো, আর কিছু বছর পর আবার দেখা হবে তোমার সাথে। কিভাবে হবে, তুমি আমার শ্বশুর হয়ে আসবে নাকি ছেলে হয়ে আসবে না কিভাবে আসবে জানি না, দেখা হবে। তবে হ্যাঁ, এখনও স্মৃতি থাকতে থাকতে মনে করি, প্রত্যেকটা সম্পর্ককে খুব দাম দিই, তোমাদের কথা খুব মনে হয় তোমাদের, মনে হয় যে আরেকটু যদি পেতাম। আর দুই দাদুর কথা, তোমাদের সাথে তো দেখাই হলো না, সামনের জন্মে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই জন্মে স্মৃতি থাকতে থাকতে তোমাদেরকে স্মরণ করি, খুব মনে হয় তোমাদের কথা। এত মায়ের কাছ থেকে শুনেছি বা সবার কাছ থেকে শুনেছি, তোমাদের সাথে না দেখা হওয়াটা বুঝিনি, এত মনে হয়, এত কল্পনায় থাকি, মনে পড়ে সেসব। ঢাকার বাড়ি দেখিনি, কিন্তু ঢাকার বাড়ি আমার বাবার পৈতৃক বাড়ি, এত গল্প শুনেছি। ঢাকার বাড়ির একটা ছবি আছে, অস্পষ্ট হয়ে যাওয়া বিশাল একটা বাড়ি, সে বাড়ির একটা রাতের মধ্যে ওদের ছেড়ে আসতে হয়েছিল, এবং সেই বাড়ি কাকে বিক্রি করা হয়েছে সেটাও আমরা জানি। তো যাই হোক, সেটাই বলছি, মনে পড়ে। এবং যেহেতু আমি লেখালেখি করি, যেহেতু আমি কল্পনায় একটা রাজ্য আমার আছে, বাস করি, কখনো কখনো আমার প্রসেনজিৎ বলে, এই তুমি কি এখন কল্পনায় আছো, একটু কি আসবে, একটা কথা বলবো। তো সেটাই বলছি, আমি যেন এভাবেই চলে যেতে পারি, আমি যেন কল্পনা নিয়ে আমার এখনও চোখে ভাসে, কিন্তু আমি কিন্তু দেখিনি, দেখার কোনো কথাই নেই, বহু যুগ আগের কথা, কিন্তু শুনেছি এত, তো এখনও সেই মনে পড়ে, তোমাদের কথা ভুলিনি। তো যাই হোক, এটা আজকে টপিক ছিল, আমাদের আলোচনা করলাম। আর এখন তাকিয়ে আছি, বাচ্চাগুলো বৃষ্টির মধ্যে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সব জটলা তাড়াতাড়ি নিবৃত্তি পাক, ধর্ম একেবারে নতুন করে আবার প্রতিস্থাপিত হোক, অধর্ম সমস্ত চলে যাক। সেই জন্য রোজ একটা দিনও যাচ্ছে না যে আমরা প্রার্থনায় বসছি না, রোজ প্রার্থনা করছি। প্রার্থনার নজরে যখন দেখছি, তখন মনে হচ্ছে যে হ্যাঁ, এই তো জট খুলে যাবে। যদিও সাধারণ দৃষ্টিতে দেখলে অনেক রকম কথা মাথায় আসে, কিন্তু যেহেতু প্রার্থনার ওই নজরটায় থাকার চেষ্টা করছি, তো খুব নাকি ঝড় বৃষ্টি, আর গতকাল তো হয়েইছে, আবার নাকি 48 ঘন্টা খুব দুর্যোগ।